আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি, শর্ট অ্যান্সার কোশ্চিন বা স্যাক। এই শর্ট অ্যান্সার কোশ্চিনটা এফসিপিএস পরীক্ষার্থী যারা এফসিপিএস ট্রেনি ইনক্লুডিং এমডি সহ বিভিন্ন পরীক্ষায় রিটেনে একটা ভালো মার্কস ক্যারি করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চিন। এই শর্ট অ্যান্সার কোশ্চিনগুলো যত লজিক্যালি আমরা অ্যান্সার করতে পারবো, পরীক্ষা আমাদের জন্য কিন্তু ততটা ইজি হবে। সো আমরা কিছু এরকম সেশন নেওয়ার চেষ্টা করব। সো আমরা বেশি দেরি না করে শুরু করি। কোশ্চিন ওয়ানটা একটু দেখি। এ 36 years old patient came with sudden onset severe chest pain. সাডেন অনসেট সিভিয়ার চেস্ট পেন কিন্তু বা চেস্ট পেন অনেকগুলো কারণে হতে পারে। এটা এমআই এর জন্য হতে পারে, পালমোনারি এম্বোলিজমের জন্য হতে পারে, সামটাইমস এই পেন কিন্তু পেরিকার্ডাইটিসের জন্য হতে পারে। তাহলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে, ফ্র্যাকচার হিপ জয়েন্ট। ওকে, যখনই ব্যাকগ্রাউন্ড হিস্ট্রির মধ্যে ফ্র্যাকচার হিপ জয়েন্ট থাকবে, অথবা ইমোবিলাইজেশন থাকবে, অথবা লং হল ফ্লাইট থাকবে, বা কোনো প্রথমবর্তিক কন্ডিশন থাকবে, বা ওরাল কন্ট্রাসেপটিভ থাকবে, আমাদের কিন্তু পালমোনারি এম্বোলিজমের কথাটা মনে রাখতে হবে। এবং হোয়েন এভার উই আর ডিলিং এ কেস অফ পালমোনারি এম্বোলিজম, আমাদের ক্ষেত্রে কিন্তু ভাইটাসগুলো চেক করতে হবে। পালসটা অনেক বেশি, বিপি একদম কমে গেছে, মানে হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া উইথ স্যাচুরেশন ফল করেছে, তার মানে এটা ম্যাসিভ পালমোনারি এম্বোলিজমকে ইন্ডিকেট করছে, যেটা সার্কুলেটরি ইনভলভমেন্ট আছে বা সার্কুলেটরি কলাপস করে ফেলেছে। ওকে, তাহলে ইটস এ কেস অফ অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম উইথ সার্কুলেটরি কলাপস অর সার্কুলেটরি ফেইলিওর অর সার্কুলেটরি শক অ্যাজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ফ্র্যাকচার হিপ জয়েন্ট কজিং ইমোবিলাইজেশন। এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস। তাহলে অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম with features of circulatory shock on the background of prolonged immobilization due to fracture hip joint। এইভাবে যদি আপনি অ্যান্সারগুলো লেখেন, অ্যান্সারের কোয়ালিটিগুলো অনেক সুন্দর হবে, পরীক্ষায় একটা ভালো মার্কস কিন্তু চলে আসবে। ওকে, স্যাররাও কিন্তু যখন আপনার অ্যান্সারগুলো, স্ক্রিপ্টগুলো দেখবে, দে উইল বি মাচ মোর হ্যাপি। সো কনফার্মেটরি ইনভেস্টিগেশনগুলো একদম গদবাঁধা না লিখে, যখন অ্যান্সারগুলো লিখবেন লজিক্যালি লেখার চেষ্টা করবেন। যেমন বেড সাইডে আপনি একটা ইকো করতে পারেন। যদি ইকো করেন তাহলে আপনি এই কন্ডিশনে ডাইলেটেশন অফ দ্য রাইট হার্ট পাবেন। যদি অ্যাকিউট ম্যাসিভ এম্বোলিজম থাকে, তার রাইট ভেন্ট্রিকুলার স্ট্রেন বা ডাইলেটেশন কিন্তু একটা ইম্পর্টেন্ট সাইন। যদি আপনি সিটিপিএ করতে চান, এটা তো আপনাকে পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে কোন এক্সটেন্টে কোথায় এম্বোলাস আছে সেটা তো আপনাদেরকে আইডেন্টিফাই করবেই। পাশাপাশি যদি এম্বোলিজম নাও হয়, অল্টারনেটিভ প্যাথোলজিগুলো সিটিপিএ তে কিন্তু আমরা ইউজুয়ালি দেখতে পাবো। এর পাশাপাশি আমরা ভেন্টিলেশন পারফিউশন স্ক্যান অথবা ভেন্টিলেশন পারফিউশন স্পেট স্ক্যানও করে আমরা দেখতে পারি। এর সাথে সাথে আদার কিছু ইনভেস্টিগেশন আপনারা করবেন, সেটা কি? ইসিজি। ইসিজিতে পালমোনারি এম্বোলিজমে যেহেতু এখানে পেশেন্টের এক্সট্রিম ট্যাকিকার্ডিয়া আছে, তাহলে সাইনাস ট্যাকিকার্ডিয়া পেতে পারেন। অনেক সময় রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক থাকতে পারে। অ্যান্টেরিয়র লিডগুলোতে টি ওয়েভ ইনভার্সন থাকতে পারে, এটাও বইয়ে দেওয়া আছে, ইম্পর্টেন্ট একটা ফিচার। এবং রেয়ারলি বাট খুব ইম্পর্টেন্ট একটা সাইন, S1QT T3 প্যাটার্ন। ওকে, যেটা হচ্ছে ডিপ এস ওয়েভ ইন লিড ওয়ান, কিউ ওয়েভ, প্রেজেন্স অফ কিউ ওয়েভ অ্যান্ড টি ইনভার্সন ইন লিড থ্রি। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সাইন। যখন পালমোনারি এম্বোলিজম হয়, এই পালমোনারি এম্বোলিজমে কিন্তু অনেক সময় র্যাপিড ভেন্টিলেশনসের জন্য কিন্তু অ্যালকালোসিস হতে পারে, এবং সার্কুলেটরি শক আছে, অ্যাসোসিয়েটেড মেটাবলিক অ্যাসিডোসিসও থাকতে পারে। একটা ডি ডাইমার করবেন, ডি ডাইমার ক্যান বি এলিভেটেড। এবং অবশ্যই একটা ডুপ্লেস আলট্রাসোনোগ্রাফি অফ দ্য লেগ ভেসেল করবেন টু আইডেন্টিফাই দ্য সোর্স অফ এম্বোলাস। মোস্ট অফ দ্য টাইমে কিন্তু পেশেন্টের ডিপ ব্রেন থ্রম্বোসিস থাকে। ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি করবেন? ইমিডিয়েট ম্যানেজমেন্টের মধ্যে রুগীর এখানে স্যাচুরেশন কম আছে, অক্সিজেন দিতে হবে, আইভি ফ্লুইড দিবেন। ওকে, এবং ইমিডিয়েটলি তাকে থ্রম্বোলাইসিস করতে হবে, নট অ্যালটেবলেজ অ্যাকচুয়ালি, বাট এখানে থ্রম্বোলাইসিসটা একদম ইমিডিয়েটলি ইন্ডিকেটেড। সো এখানে কিন্তু থ্রম্বোলাইসিস আমাদেরকে শুরুতেই করে ফেলতে হবে। এবং এর পাশাপাশি আপনি এম্বলেক্টমি করতে পারেন উইথ আদার প্রসিডিওর লাইক সার্জিক্যাল অর পারকিউটেনিয়াস পালমোনারি এম্বলেক্টমি। এবং যদি কোনো কারণে থ্রম্বোলাইসিস করা না যায়, ইন প্রিভেনশন অফ এম্বোলিজম, ইনফেরিয়র ভেনা কাভা ফিল্টার লাগানো যেতে পারে। ওকে, কোশ্চিন নাম্বার 2 তে চলে আসি। আজকে আমরা টোটাল 5টা কোশ্চিন ডিসকাস করব, এবং সাবসিকুয়েন্টলি বিফোর এক্সাম আমরা একটু
বেশি ইম্পর্টেন্ট রিলেটেড টপিকের কিছু প্রশ্নের কালেকশন আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। এ 27 years old patient came with shortness of breath and fatigue. On query, she complained several episodes of collapse. On examination, she is found to have raised JBP and left parasternal heave. ওকে, শর্টনেস অফ ব্রিথ, ফ্যাটিগ অ্যান্ড কলাপস, মানে এটা ইন্ডিকেট করছে কি শ্বাসকষ্ট আছে, কলাপস আছে। এটা ইন্ডিকেট করে হার্টের যে কোনো প্রবলেমের জন্য হতে পারে। হার্টের প্রবলেমের মধ্যে কোনো অ্যারিথমিক কন্ডিশন, হার্ট ফেইলিওর, কুড বি ডিউ টু অ্যাওর্টিক স্টেনোসিস, ইয়াং এজের ক্ষেত্রে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, অনেকগুলো কন্ডিশনেই হতে পারে। কিন্তু যখনই আপনি এখানে রেস, জেভিপি এবং প্যারাস্টানাল হিপ পাবেন, তাহলে কমনলি এই জিনিসটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এই প্রবলেমটা কুড বি ডিউ টু পালমোনারি হাইপারটেনশন। পালমোনারি হাইপারটেনশনে কিন্তু এই রেস জেভিপি থাকতে পারে, লেফট প্যারাস্টানাল হিপ থাকতে পারে। তাহলে পালমোনারি হাইপারটেনশনে পেশেন্ট যদি ফ্যাটিক আর শর্টনেস অফ ব্রিথ থাকে, ইয়াং এজ পেশেন্ট, কুড বি ডিউ টু ইডিওপ্যাথিক পালমোনারি হাইপারটেনশন, অথবা অথবা প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন হিসেবে আমরা সন্দেহ করতে পারি। ওকে, তাহলে এখানে কিন্তু অনেক সময় দেখেন এখানে ডায়াগনোসিস চাইনি, হোয়াট আদার ক্লিনিক্যাল ফিচার ইউ ওয়ান্ট টু সার্চ। অনেক সময় কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এইভাবেও প্রশ্নগুলো থাকতে পারে। তাহলে এখানে কি থাকবে, যেহেতু পালমোনারি হাইপারটেনশন, ফার্স্ট কম্পোনেন্ট এখানে কি থাকবে, লেফট প্যারাস্টানাল হিপের পাশাপাশি এখানে পালপেবল P2 পাওয়া যেতে পারে। ওকে, এবং অস্কালটেশনে লাউড P2 অন অস্কালটেশন পাওয়া যেতে পারে। এবং অনেক সময় রাইট ভেন্ট্রিকুলে এখানে একটা থার্ড হার্ট সাউন্ড পাওয়া যেতে পারে। এবং যেহেতু পেশেন্টের রেস জেভিপি, ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট দ্য পেশেন্ট ইজ হ্যাভিং টেন্ডার হেপাটোমেগালি, অ্যাসাইটিস, বাইপ্যাডাল ইডিমা, এবং অ্যালংসাইড ইউ নিড টু এক্সামিন দ্য লাং এবং হার্ট টু চেক ফর সেকেন্ডারি অ্যাটিওলজিস ফর দ্য পালমোনারি হাইপারটেনশন। ওকে, যখনই পালমোনারি হাইপারটেনশন আপনি সাসপেক্ট করবেন, আপনাকে অবশ্যই একটা ইসিজি করতে হবে। ইসিজি করলে এখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির কিছু ফিচার এখানে পাওয়া যেতে পারে, এটা অনেক সময় ইসিজিতে পাওয়া যেতে পারে। এর পাশাপাশি যদি আপনি এখানে কোনো কারণে এক্স রে করেন, এক্স রে করলে পালমোনারি আর্টারির যে ইনভলভমেন্টের জন্য এই জায়গাটা একটু ফুল লাগবে, ফুল ফুল মনে হবে। ওকে, সাথে রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট পাওয়া যেতে পারে অন এক্স রে, অ্যাপার্ট ফ্রম পেরিফেরাল প্রুনিং পাওয়া যেতে পারে। এবং যখন আপনি এটা প্রেশারটা প্রপার ইভালুয়েটের জন্য ট্রাইকাসপিড রিগাজিটেন্ট জেটটা ইকো উইথ ডপলারের মাধ্যমে অ্যাসেস করতে পারেন। তার মাধ্যমে একটা প্রেশার সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যেতে পারে। ভেরি ইম্পর্টেন্ট একটা টেস্ট, রাইট ভেন্ট্রিকুলার ক্যাথেটারাইজেশন, এটাও কিন্তু করা হয়ে থাকে টু চেক ফর দ্য আন্ডারলাইং কজ। কারণ এখানে তো আমাকে এখানে ডায়াগনোসিস চাইনি, আন্ডারলাইং কজ আপনাকে দেখতে হবে। এই জন্য কোনো ফাইব্রোসিস আছে কিনা, কোনো সিওপিডি আছে কিনা, এই জন্য আপনাকে চেস্ট এক্স রে, পালমোনারি ফাংশন টেস্ট, এইগুলো কিন্তু অ্যাসোসিয়েটেড টেস্ট হিসেবে করা যেতে পারে। ভিকিউ স্ক্যানও করা যেতে পারে। কারণ পালমোনারি হাইপার টেনশনের একটা সেকেন্ডারি কারণ হচ্ছে কোনো কর্নিক থ্রম্বোএম্বোলিক ডিসঅর্ডার আছে কিনা, সেই কারণে কিন্তু হাইপার টেনশন থাকতে পারে। সো যখন ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট অপশনগুলো চাইবে, এখানে অবশ্যই সাপোর্টিভ ম্যানেজমেন্ট, অক্সিজেন দরকার, পেশেন্টের কনজেশন থাকতে পারে, রেস জেভিপি আছে, ইউ ক্যান গিভ দ্য পেশেন্ট ডায়ুরেটিক, ভ্যাকসিনেশন করতে হবে, প্রয়োজন হলে অ্যান্টিকোয়াগুলেশনও দিতে হবে যদি অ্যান্টিকোয়াগুলেশন দেওয়ার মতো কারণ থাকে। ওকে, যখন পালমোনারি হাইপারটেনশনে আপনি মেডিকেল ম্যানেজমেন্ট করবেন, প্রথমে আপনাকে অবশ্যই একটা ভ্যাসোডাইলেটর চ্যালেঞ্জ টেস্ট করতে হবে নাইট্রেটের মাধ্যমে। যদি চ্যালেঞ্জ টেস্টটা পজিটিভ হয়, তাহলে ইউ ক্যান গিভ দ্য পেশেন্ট ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। যদি ভ্যাসোডাইলেটর চ্যালেঞ্জ টেস্ট নেগেটিভ হয়, আপনার অন্য ট্রিটমেন্ট অপশন কি, পোস্টাসাইক্লিন দিতে পারেন, ইলোপ্রোস্ট বা ইপোপ্রোস্টেনল। অনেক সময় এন্ডোথলিন অ্যান্টাগনিস্ট হিসেবে বুসেন্টান, অ্যাম্বিসেন্টান, এগুলো ব্যবহার করা যেতে পারে, আমরা ওয়ার্ডে ইউজ করি। ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর হিসেবে সিলডানাফিল ব্যবহার করা যেতে পারে। এবং নতুন ট্রিটমেন্টের মধ্যে গুয়ানাইলেট সাইক্লোস্টিমুলেটর হিসেবে রিওসিকোয়াট, এটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। ওকে, যদি কোনো কারণে মেডিকেল ট্রিটমেন্টে কাজ না করে, ইউ ক্যান অলওয়েজ গিভ ডাবল লাং ট্রান্সপ্লান্ট, পালমোনারি থ্রম্বো এন্ড আর্টারেক্টমি যদি থ্রম্বাস থাকে, অথবা অ্যাট্রিয়াল সেপ্টোস্টমি। সো এই সার্জিক্যাল ট্রিটমেন্ট অপশনটাও কিন্তু বোথ ফর রিটেন ইনক্লুডিং অসপি, ইনক্লুডিং ক্লিনিক্যাল, খুব ইম্পর্টেন্ট। এবার একটু নেক্সট প্রশ্নে আসি। এখানে একটু দেখেন, পালমোনারি যখন আমরা কন্ডিশনগুলো পড়ার চেষ্টা করব, রোগীর কিন্তু অকুপেশনাল হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, বিকজ দেয়ার ইজ এ লট অফ অকুপেশনাল লাং ডিজিজ। এ 56 years old coal worker came with increasing shortness of breath and cough with blackish sputum. Blackish sputum
এটা কিন্তু ব্ল্যাক জিনিসটা কিন্তু আমরা জানলেই এফসিপিএস এর জন্য মিউকোর মাইকোসিসের কথাটা বেশি ভাবার চেষ্টা করি, তাই না? আবার ব্ল্যাক স্কার আছে অ্যানথ্রাক্সের, স্কার্প টাইফাসের। সো ব্ল্যাক স্পুটাম বা মেলানোপটাইসিস সম্পর্কে একটু জানতে হবে। যখনই এটা থাকবে ইন এ কোল ওয়ার্কার পেশেন্ট, আমাদের কিন্তু মেলানোপটাইসিস বা ব্ল্যাক স্পুটামের জন্য কোল ওয়ার্কার নিউমোকোনিওসিস, সিলিকোসিস, এই কন্ডিশনের কতগুলো কথা মনে রাখতে হবে। মনে রাখবেন, কোল ওয়ার্কার নিউমোকোনিওসিস এটা কিন্তু তেমনটা সিভিয়ার কন্ডিশন না। চেস্ট এক্সামিনেশনে তেমন একটা কিছু পাবেন না। এখানে কিন্তু ম্যালিগনেন্সি খুব একটা হয় না। ওকে। সো এই জিনিসটার ক্ষেত্রে যখন এরকম একটা কন্ডিশন থাকে, আপনি একটু ভাবার চেষ্টা করবেন হোয়েদার ইউ আর ডিলিং উইথ এ কেস অফ সিলিকোসিস অর কোল ওয়ার্কার নিউমোকোনিওসিস। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ইজি জিনিস, বাট মনে থাকে না। ওকে। তাহলে এটা যখনই একটা পেশেন্টের এই আছে, মেলানোপটাইসিস আছে, আপনাকে মনে রাখতে হবে it might be a case of colorectal pneumoconiosis causing progressive massive fibrosis. সো এই প্রোগ্রেসিভ ম্যাসিভ ফাইব্রোসিসটা কোলোয়ার্কার নিউমোকোনিওসিসের জন্য হতে পারে, সিলিকোসিসের জন্য পাওয়া যেতে পারে। কি ইনভেস্টিগেশন করবেন? একটা এক্স রে করবেন। এক্স রে করলে এখানে কিন্তু অনেক সময় একটা সিমেট্রিক্যাল বাইল্যাটারাল অপাসিটি থাকবে আপার জোনের দিকে। ওকে। অনেক সময় সিটি স্ক্যান করলে একটা মাস লাইক এরিয়া থাকবে এবং এটা সসের শেপের মতো মনে হতে পারে। যেহেতু এটা নিউমোকোনিওসিস রিলেটেড কন্ডিশন, ইউ ক্যান গেট লাং ফাংশন টেস্টে অ্যাবনর্মালিটি পেতে পারেন। ডিএলসিও এই কন্ডিশনে কম থাকবে। সো অ্যাজ ইউ ক্যান সি, কোল ওয়ার্কার নিউমোকোনিওসিস এটা কিন্তু আপার জন্য অপাসিটি আছে। সো আপার জন্য অপাসিটি থাকলে কোল ওয়ার্কার নিউমোকোনিওসিসের কথাটা মনে রাখবেন। সো সাপোর্টিভ ম্যানেজমেন্ট ইজ দ্য বেস্ট অপশন। কোল ওয়ার্কার ইজ দ্য ইস্যু। সো কোল ওয়ার্কারকে অ্যাভয়েড করতে হবে। পালমোনারি রিহ্যাবিলিটেশনের মধ্যে রুগীটাকে নিয়ে আনতে হবে। ওকে। অনেক সময় প্রোগ্রেসিভ ম্যাসিভ ফাইব্রোসিস এটা প্রোগ্রেস করতে পারে ইভেন আফটার কোল্ড ডাস্ট এক্সপোজার সিজেস। রুগী সে বলবে যে আমি তো এটা অ্যাভয়েড করছি, তারপরে কেন আমার সিমটম ডিটোরিয়েট হচ্ছে। বাট রুগীকে এটা কাউন্সিলিং করতে হবে যে এইটা অ্যাভয়েড তো করতেই হবে, বাট অ্যাভয়েড করার পরও সিমটম প্রোগ্রেস করতে পারে। আর যখনই প্রোগ্রেস করবে, চাপ পড়বে ডান হার্টে। সো দেয়ার কুড বি রাইট ভেন্ট্রিকুলার ফেইলোর, পালমোনালি, এগুলো থাকতে পারে। যদিও এটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা করে না। ওকে। অ্যাসবেস্টস বা স্মোকিং যে পরিমাণে ম্যালিগনেন্সির সাথে জড়িত, এটা কিন্তু ওরকম ম্যালিগনেন্সি করে না। ওকে। সো প্রোগ্রেসিভ ম্যাসিভ ফাইব্রোসিস ইন এফসিপিএস, এটার পাশাপাশি কোলোয়ার্কা নিউমোকোনিয়াসের পাশাপাশি সিলিকোসিসে হতে পারে, সার্কয়েডোসিসে হতে পারে। মনে রাখবেন, সিলিকোসিস অ্যান্ড সার্কয়েডোসিস ক্যান বোথ হ্যাভ মিডিয়াস্টিনাল লিম্ফ নোড ক্যালসিফিকেশন। সিলিকোসিস একটা কথা ছিল এক্সেল ক্যালসিফিকেশন অফ লিম্ফ নোড। সো সার্কয়েডোসিস এবং সিলিকোসিস দুটাই মিডিয়াস্টিনাল লিম্ফাডেনোপ্যাথি এবং লিম্ফ নোডগুলোকে ক্যালসিফাই করতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, পালমোনারি প্যারেনকাইমাল ক্যালসিফিকেশন এটা সিলিকোসিসে থাকে। সার্কয়েডোসিসে কখনোই পালমোনারি প্যারেনকাইমাতে, লাংসের প্যারেনকাইমাতে দেয়ার উইল বি নো ক্যালসিফিকেশন ইন সার্কয়েডোসিস। ওকে। এবং মাইনিং এ যদি কাজ করে বা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে শিল্পাটা নিয়ে কাজ করে, তাহলে সিলিকোসিসটা ডেভেলপ করতে পারে। কোশ্চিন নাম্বার 4, এটা খুব ইজি একটা প্রশ্ন, বাট ইন স্পাইট অফ দ্যাট আমাদেরকে খেয়াল রাখতে হবে। এ 64 years old ex-smoker 20 pack year came to us with cough and shortness of breath for last 5 years. যেটা বেশি হচ্ছে একটু হাঁটা চলাফেরার সময় হায়ার পেসে। যখন হায়ার পেসে হাঁটা চলাফেরার কারণে এটা বেড়ে যাচ্ছে। ইজ সাফারিং ফ্রম ডিপ্রেশন অর টেকিং অ্যান্টি ডিপ্রেশন ফর দ্যাট। মনে রাখবেন, অনেক সময় কিছু কিছু প্রশ্নে ডিস্ট্রাক্টর থাকে। ওকে। যেমন ধরেন একটা ক্লিনিক্যালি ইররেলেভেন্ট কথাবার্তায় লেখা আছে। ঠিক আছে, এখানে ডিপ্রেশনও কিন্তু একটা মনে হচ্ছে ক্লিনিক্যালি ইররেলেভেন্ট, কিন্তু এই জন্য আমাদেরকে একটা ডিসঅর্ডারের অ্যাসোসিয়েশন গুলো ভালো মতো জানতে হবে। ওকে। তাহলে আমরা ক্লিন কাট এটা মনে হচ্ছে সিওপিডি কেস। সিওপিডি কেস আবার ডিপ্রেশন কেন? মনে রাখবেন, ডিপ্রেশন কিন্তু সিওপিডির সাথে অ্যাসোসিয়েটেড। ডিপ্রেশন অ্যাংজাইটি কুড বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য পেশেন্ট অফ সিওপিডি। মনে রাখবেন। এবার একটা কথা এখানে লেখা আছে, শর্টনেস অফ ব্রিথ গুলো সকালবেলায় হাঁটতে, যখন জোরে হাঁটে তখন বেশি হয়। এটা কেন ইম্পর্টেন্ট? বিকজ দেয়ার ইজ এ টার্ম যে এমআরসি ডিসনিয়া স্কেল। মনে রাখবেন, যখন আপনি একটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের পেশেন্ট ডিল করবেন, আপনাকে নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন সম্পর্কে জানতে হবে। যখন আপনি সিওপিডি ডিল করবেন ইন এ রিটেন অর ইন দা লং কেস, আপনাকে কিন্তু এমআরসি ডিসনিয়া সম্পর্কে জানতে হবে। ওকে। তো এমআরসি ডিসমিয়াতে কি বলছে? এমআরসি ডিসমিয়াতে যদি একদম স্ট্রেনাস এক্সারসাইজ করে, তাহলে গ্রেড 1। ওকে। এখানে একটা জিনিসটা দেখেন, একদম স্ট্রেনাস না, কিন্তু একটু জোরে হাঁটতে গেলে বা একটু উঁচু জায়গার মধ্যে যে উঠলে যদি শ্বাসকষ্ট হয়, তাহলে এটাকে আমরা বলবো এমআরসি। এমআরসি গ্রেড সম্পর্কে জানতে হবে। ওকে।
তাহলে এই যে এমআরসি গ্রেডিং, এই গ্রেডিংটা কিন্তু আমাদের জন্য খুবই ভাইটাল। ঠিক আছে, সো এই এমআরসি গ্রেডিং অনুযায়ী কিন্তু আমাদের ডায়াগনোসিস গুলো ভ্যারি করতে পারে। তাহলে এমআরসি গ্রেডিংটা সম্পর্কে জানতে হবে, যেহেতু এটা হার্ডিং এর সময় বা ওয়াকিং এনে স্লাইটলি হাই হিলের মধ্যে তার শ্বাসকষ্টটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে মডিফাইড এমআরসি ডিসনিয়া স্কেলে এটা গ্রেডিং হবে হচ্ছে 1। ওকে, যদি একটা মানে নর্মাল একটা স্ট্রেট গ্রাউন্ডে আস্তে আস্তে করে হাঁটা লাগে, কারণ নর্মাল হাঁটাই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তাহলে গ্রেড 2। গ্রেড 3-তে 100 মিটারও হাঁটতে পারবে না, অথবা হাঁটার কয়েক মিনিটের মধ্যেই, হ্যাঁ, রুগীর শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। আর গ্রেড 4-এ জামা কাপড় চেঞ্জ করতে, কোনো নর্মাল কাজেও বাড়ি থেকে বের হতেও তার শ্বাসকষ্ট হবে। তাহলে এই ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, দ্য পেশেন্ট ইজ হ্যাভিং সিগনিফিক্যান্ট স্মোকার উইথ 2 years হিস্ট্রি অফ কাফ অ্যান্ড শর্টনেস অফ ব্রিথ, মোস্ট লাইকলি ডায়াগনোসিস সিওপিডি উইথ এমআরসি গ্রেড, মডিফাইড এমআরসি গ্রেড 1 ডিসনিয়া। ওকে, এখানে মডিফাইড কথাটা অবশ্যই অ্যাড করতে হবে। কিছু ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন এখানে কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে অ্যাসোসিয়েটেড, সেরেব্রোভাস্কুলার ডিজিজ হতে পারে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, দেয়ার কুড বি মেটাবলিক সিনড্রোম, দেয়ার কুড বি লাং কার্সিনোমা। কিন্তু আমরা কিন্তু অস্টিওপোরোসিসের কথাটা মনে রাখি না, এটা কিন্তু সিওপিডির ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। সো বেজ লাইনের মধ্যে আমি একটা সিবিসি করতে পারি। সিবিসিতে অনেক সময় ইনফেকশন থাকলে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস উইথ হাই এসআর থাকতে পারে। যদি পেশেন্টের কোনো কারণে থাকে, হাইপোক্সিয়া থাকে, রোগীর কোনো কারণে যদি সায়ানোসিস ডেভেলপ করে, তখন কিন্তু পেশেন্টের পলিসাইথেমিয়া থাকতে পারে। সো যদি পেশেন্টের ক্রনিক হাইপোক্সিয়া অথবা সায়ানোসিস, দে মে লিড টু দে মে লিড টু পলিসাইথেমিয়া। পাশাপাশি আপনাকে অবশ্যই সেরাম ক্রিয়েটিনিন ইলেক্ট্রোলাইট করতে হবে। পাশাপাশি ইসিজি করবেন। ইসিজি করলে এখানে অনেক সময় রাইট হার্ট মধ্যে অ্যাট্রিয়ামটা এনলার্জ থাকলে পি পালমোনালি থাকতে পারে, রাইট ওয়ার্ড অ্যাক্সিস হতে পারে। ওকে, অনেক সময় রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে। এবং এখানে একটা কমন অ্যারিথমিয়া ইন কেস অফ সিওপিডি, দ্যাট ইজ দ্য মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। এক্স রে করলে হাইপার এক্সপান্ডেড লাং ফিল, টিউবুলার হার্ট এগুলো থাকতে পারে। স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি যদি আপনি করেন, তাহলে অবশ্যই এখানে অবস্ট্রাকটিভ প্যাটার্ন পাবেন, যেটা রিভার্সিবল হবে না। ডিএলসিও ডিক্রিজ থাকতে পারে। এবিজি করলে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরে মেনলি হাইপোক্সিয়া থাকবে, এবং টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর যদি ফিচার থাকে হাইপোক্সিয়ার সাথে হাইপার ক্যাপনিয়া থাকতে পারে। ইকো করলে পেশেন্টের কিন্তু পালমোনারি হাইপারটেনশন পেতে পারে। সো দিজ আর দ্য ইনভেস্টিগেশন ইউ নিড টু ডু। এখানে ট্রিটমেন্ট চেয়েছে সার্জিক্যাল অপশন। সো সার্জিক্যাল অপশনের মধ্যে কি, যদি লার্জ বুলা থাকে সিওপিডির সাথে, বুলেকটমি করবেন। যদি আপার লোবার ইমফাইসিমা থাকে, পালমোনারি হাইপারটেনশন না থাকে, অনেক সময় কিন্তু লাং ভলিউম রিডাকশন সার্জারি করা যেতে পারে, এবং দেয়ার কুড বি লাং ট্রান্সপ্লান্ট। দিস থ্রি উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অপশন। নাও, লাস্ট কোশ্চেন। A 34 years old patient came with gradual deterioration of shortness of breath, chest tightness, and wheeze. She has had asthma for many years. She is taking steroid inhalers for the condition. A chest examination revealed vesicular with prolonged expiration, with widespread wheeze and scattered crepitations. On investigation, সিবিসি revealed WBC count 9,000। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইওসিনোফিলটা 14%, সেরাম আইজি এলিভেটেড। ওকে, এখানে সবকিছু অ্যাজমা দিয়ে কিন্তু এক্সপ্লেন করা যায়, ইওসিনোফিলিয়া করা যায়, আইজি করা যায়, কিন্তু চেস্ট এক্সরেতে একটা লোবার কলাপস আছে। দ্যাট ইজ ওয়ান ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে অ্যাজমা ট্রিটমেন্ট নিচ্ছে, ওকে, তারপরও তার ডিটোরিয়েশন। যদি অ্যাজমা ট্রিটমেন্ট নেওয়ার পরে ডিটোরিয়েট করে উইথ সেগমেন্টাল বা লোবার কলাপস থাকে, আপনাদেরকে মনে রাখতে হবে ইউ আর ডিলিং উইথ এ কেস অফ অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। কারণ এবিপিএ তে কিন্তু সেগমেন্টাল লোবার কলাপস অথবা এই ফিচারগুলো অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ রিফ্র্যাক্টরি অ্যাজমা, এগুলো মনে রাখবেন। সো রিফ্র্যাক্টরি অ্যাজমা বা অ্যাজমা কাজ করছে না, রুগীর লাইফস্টাইল মডিফিকেশন, ইনহেলার টেকনিক সহ এই কন্ডিশনগুলো মনে রাখতে হবে। বিশেষ করে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস মনে রাখতে হবে, ইওসিনোফিলিক ভাস্কুলাইটিস কন্ডিশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
ওকে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। কি ইনভেস্টিগেশন করবেন? এখানে সিবিসি করলে পেরিফেরাল ব্লাডে ইওসিনোফিলিয়া থাকবে, আইজিই বাড়বে, এটা দুটো তো আমার অপশানেই দেওয়া আছে। এর পাশাপাশি আপনি এখানে অনেকগুলো কথা বইয়ে ডেভিডসনে দেখবেন, আপনি একটা লিখবেন অ্যাসপারজিলাস ফিউমিগাটাস রিলেটেড, কারণ এটা নর্মালি অ্যাসপারজিলাস ফিউমিগাটাসের জন্য হয়। সো এই ফিউমিগাটাস রিলেটেড ইনভেস্টিগেশনের মধ্যে এটার সাথে স্পেসিফিক আইজিই করতে পারেন অথবা জি করতে পারেন, রিকভারি করতে পারেন এই অ্যাসপারজিলাসটা স্পুটাম থেকে, অথবা অ্যাসপারজিলাসের ফিউমিগাটাসের স্ট্র্যাকটা স্কিনে দিয়ে এখান থেকে একটা স্কিন রেসপন্স আছে কিনা ডায়াগনোসিসটা করে ফেলতে পারেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সিটি স্ক্যান করলে প্রক্সিমাল ব্রঙ্কেকটাসিস ইজ দ্য গোল। তাহলে এটাকে এইভাবে সুন্দর করে লিখবেন, এটা সিবিসি রিলেটেড, আইজিই রিলেটেড, তারপর অ্যাসপারজিলাস ফিউমিগাটাস রিলেটেড, এর মধ্যে এটার অ্যান্টিবডি দেখতে পারেন, স্কিন টেস্ট করে দেখতে পারেন, এবং স্পুটামে রিকভারি করতে পারেন। এবং সিটি স্ক্যান করলে ইউ মাস্ট গেট প্রক্সিমাল ব্রঙ্কেকটাসিস। কি ম্যানেজমেন্ট দিবেন? এটা একটা অ্যাসপারজিলাস পেশেন্টের এগেনস্টে, সরি অ্যাসপারজিলাসের এগেনস্টে একটা এক্সাজারেটেড ইমিউনো রেসপন্স। সো ইন অর্ডার টু সাপ্রেস দ্য ইমিউনো রেসপন্স আপনাকে একটু লো ডোজে স্টেরয়েড দেওয়া লাগতে পারে। অনেক সময় ইট্রাকোনোজলও দিতে পারেন, কিছু মনোক্লোনাল থেরাপি ইজ গোয়িং টু ডেভেলপ মেবি ইন দ্য ফিউচার। বাট এখানে স্টেরয়েড আর ইট্রাকোনোজল এই দুটোকে ফোকাস করে অ্যান্সার লিখবেন। অনেক সময় এক্সাজারবেশন হতে পারে, এক্সাজারবেশন যদি নতুন এক্সরে চেঞ্জেসের সাথে থাকে, অ্যাপার্ট ফ্রম ফিজিওথেরাপি ছাড়া একটা হাই ডোজ 40 to 60 মিলিগ্রাম স্টেরয়েড দিতে হবে। ওকে, এবার একটা কথা মনে রাখবেন, এখানে যদি এটা তো প্রবলেম লোবার কলাপস, ওকে, এটাতে যদি লোবার কলাপসটা ইমপ্রুভমেন্ট না হয়, যদি পারসিস্ট করে, কারণ এখানে একটা প্রশ্ন আছে দেখেন, হোয়াট শুড বি ডান ইন পারসিস্টেন্ট কলাপস। অনেক সময় কিন্তু এরকম কিছু প্রশ্ন, ট্যাক্টফুল প্রশ্ন করা যেতে পারে। আপনাদের কথা খুবই সিম্পল, যদি কলাপস থাকে আমরা পারসিস্টেন্ট কলাপসে করি ব্রঙ্কোস্কোপি, সো দ্যাট ইজ দ্য গোল। সো যদি পারসিস্টেন্ট কলাপস থাকে তাহলে আপনি ব্রঙ্কোস্কোপি করবেন, ব্রঙ্কোস্কোপি করে দেখবেন যে ওখানে কোনো সমস্যা আছে কিনা। মোস্ট অফ দ্য টাইম এটা একটা অ্যাজমার কারণে হাইপার সেন্সিটিভিটি, উই আর নট এক্সপেক্টিং এ ফরেন বডি হেয়ার, উই আর নট এক্সপেক্টিং এ গ্রোথ হেয়ার, উই আর এক্সপেক্টিং সাম ইম্প্যাক্টেড মিউকাস হেয়ার। সো যখনই আপনি ইম্প্যাক্টেড মিউকাসটা রিমুভ করে দিবেন, দেয়ার কুড বি প্রম্পট রি ইনফ্লেশন অফ দ্য লাং অ্যাজ ওয়েল। সো এই বিষয়গুলো খুবই বেসিক জিনিস, এগুলো যদি একটু আমরা চোখ নাক কানগুলো খোলা রাখি, পরীক্ষা অ্যান্সার গুলো করাটা অনেক ইজি হবে। সো আজকের সেশনটা আমি এ পর্যন্তই নিলাম, এবং আমি চেষ্টা করব পরীক্ষার মধ্যে, মানে পরীক্ষার আগেই, দ্যাট মিনস 29 তারিখের মধ্যে আপনাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন স্যাক হিসেবে নেওয়ার জন্য। বিকজ মানে কেউ কেউ আমাকে খুব রিকোয়েস্ট করছেন, কিছু নেওয়ার আমরা চেষ্টা করব। সো সবাই সেশনটি উপকৃত হলে কমেন্ট সেকশনে জানাবেন, বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো